তুমি আমার জন্য একটু বেঁচে থাকো। তোমার কিছু হবে না মা। যদি তোমার মাকে বাঁচাতে চাও তাহলে 1 কোটি টাকা দরকার, তা না হলে তোমার মাকে বাঁচানো সম্ভব হবে না। আমি এখন কোথায় যাব? এত টাকা আমি কোথায় পাবো? তাহলে আমার মায়ের চিকিৎসা কি হবে না? যে এই ঘোড়াকে কাবু করতে পারবে তাকে 10 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আমার মায়ের জন্য টাকা দরকার। আমি লড়াই করব। দয়া করে আমাকে একটি সুযোগ দিন। গ্রামের নাম ছিল কালীগঞ্জ। ছোট্ট একটা গ্রাম, যেখানে সকালের প্রথম আলো ফোটার আগেই মানুষজন জেগে উঠত এবং রাত শেষ হতো চুল্লির শেষ আঁচের সাথে। কাঁচা রাস্তা, মাটির বাড়ি আর দিগন্ত পর্যন্ত বিস্তৃত সবুজ ক্ষেত। এখানে জীবন সরল ছিল, কিন্তু সহজ ছিল না। এই গ্রামেই থাকত অর্জুন। বয়স মাত্র ১৯ বছর। শরীর দুর্বল পাতলা, শ্যামলা চোখে এক অদ্ভুত দৃঢ়তা। পোশাক সবসময় সাধারণ, কিন্তু চলাফেরায় ছিল অটুট আত্মবিশ্বাস। গ্রামের লোকেরা বলতো ছেলেটা গরিব হলেও সাহসের অভাব নেই। অর্জুনের ঘরে ৩ জন মানুষ, মা, ছোট বোন মিনি আর সে নিজে। বাবা মারা গিয়েছিলেন ৫ বছর আগে। ক্ষেতের ফসল অল্প হতো, তাতে সংসার চলত না। মা অন্যের বাড়িতে কাজ করতেন। অর্জুন কখনো খেতে, কখনো ইটভাটায় মজুরির কাজ করত। কিন্তু অর্জুনের মধ্যে একটা অসাধারণ ব্যাপার ছিল, তাকে কোনো জানোয়ার দেখে ভয় লাগত না। ছোটবেলা থেকেই সে বলদ, ঘোড়া, এমনকি জঙ্গলি প্রাণীর কাছেও নির্ভয়ে চলে যেত, যেন সে তাদের ভাষা বুঝতে পারত। গ্রামের বাইরে একটা পুরনো আস্তাবল বহু বছর ধরে বন্ধ পড়েছিল, কিন্তু কয়েক মাস আগে সেখানে আবার জীবনের সাড়া পড়েছিল। শহর থেকে এক ধনী ব্যক্তি এসেছিলেন, নাম ছিল বিক্রম রাও। লোকে বলতো তিনি কোটিপতি। তিনি ওই আস্তাবল কিনে নিয়েছিলেন এবং সেখানে অনেক দামি ঘোড়া এনে রেখেছিলেন। কিন্তু তাদের মধ্যে একটা ঘোড়া সবচেয়ে আলাদা ছিল, নাম ছিল বজ্রসেন। তার রং গাঢ় বাদামি, চোখ দুটো তীব্র, যেন আগুন জ্বলছে। শরীর এত শক্তিশালী যে মনে হতো পাথর দিয়ে গড়া। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার স্বভাব। সে কাউকে কাছে ঘেঁষতে দিত না। যেই চেষ্টা করত সে দাঁত খিচিয়ে উঠত, লাথি মারত বা জোরে হ্রেষাধ্বনি করে চিৎকার করত। ইতিমধ্যে ২ জন লোক গুরুতর আহত হয়েছিল। একজনের হাত ভেঙে গিয়েছিল, অন্যজনের বুকে গভীর চোট লেগেছিল। পুরো গ্রাম ওই ঘোড়াকে ভয়ে এড়িয়ে চলত। একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল, বিক্রম রাও ঘোষণা করেছেন যে কেউ বজ্রসেনকে কাবু করতে পারবে তাকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। সঙ্গে সঙ্গে পুরো এলাকায় হইচই পড়ে গেল। অনেক লোক এলো, কেউ শহর থেকে, কেউ আশপাশের গ্রাম থেকে। সবার মনে হলো এই সুযোগ জীবন বদলে দিতে পারে। কিন্তু যেই ঘোড়ার কাছে গেল সে খালি হাতে ফিরে এলো। কেউ পড়ে গেল, কেউ ভয়ে পালিয়ে গেল, কেউ ভয়ে কাছে যেতেই পারল না। অর্জুনও সেদিন সেখানে দাঁড়িয়েছিল, দূর থেকে সবকিছু দেখছিল, ভিড়ের পেছনে চুপচাপ। তার চোখ ছিল শুধু ঘোড়ার ওপর। বাকি লোকেরা যেখানে ভয় দেখছিল, অর্জুন সেখানে দেখছিল রাগ আর গভীর কষ্ট। সন্ধ্যায় যখন সবাই ফিরে গেল, অর্জুন একা আস্তাবলের কাছে চলে গেল। দরজা আধখোলা ছিল, ভেতরে হালকা আলো জ্বলছিল। বজ্রসেন কোনায় দাঁড়িয়েছিল, শিকলে বাঁধা, কিন্তু তার চোখ এখনও সতর্ক। অর্জুন ধীরে ধীরে এগিয়ে গেল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো শব্দ নেই, শুধু পায়ের আওয়াজ আর শ্বাস-প্রশ্বাস। ঘোড়া তাকে দেখে কান খাড়া করল, পা মাটিতে জোরে ঠুকল। অর্জুন থামল না, ধীরে ধীরে বলল, ভয় পেও না, আমি লড়তে আসিনি। ঘোড়া আরও উত্তেজিত হয়ে জোরে হ্রেষাধ্বনি করল। অর্জুন তবু শান্ত রইল। কয়েক কদম দূরে থেমে গেল, হাত সামনে বাড়াল না, শুধু দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ দুজনে একে অপরকে দেখতে লাগল, যেন ২ অচেনা যারা প্রথমবার দেখা করছে। অর্জুন ধীরে ধীরে বলল, তুইও আটকে আছিস, আমিও আটকে আছি। হাওয়ায় শুনশান ছিল, আর সেই শুনশানে একটা নতুন গল্প শুরু হচ্ছিল। পরের সকালে কালীগঞ্জে আবার সেই আলোচনা চলছিল। আজ আবার শহর থেকে কোনো প্রফেশনাল ট্রেনার আসবে। লোকে উত্তেজিত ছিল, যেন কোনো বড় তামাশা দেখতে যাচ্ছে। অর্জুন চুপ ছিল। সারা রাত সে ঘুমাতে পারেনি। তার মাথায় শুধু বজ্রসেনের সেই চোখ ঘুরছিল, রাগে ভরা, কিন্তু ভেতরে কোথাও ক্লান্তি। সকালে সে তাড়াতাড়ি উঠে গেল। মা জিজ্ঞেস করলেন, আজ কাজে যাবি না? অর্জুন রুটির টুকরো তুলতে তুলতে বলল, আজ আরেকটা কাজ আছে। মা বুঝলেন না, কিন্তু কিছু বললেন না। আস্তাবলের বাইরেও আজও ভিড় জমেছিল। এবার সত্যিই শহর থেকে একজন অভিজ্ঞ ট্রেনার এসেছিলেন। ভালো পোশাক, চকচকে জুতো, সাথে ২ জন সহকারী। লোকজনের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল, এবার দেখো, এটা সামলাবে, আমাদের বসের কাজ ছিল না। বিক্রম রাও সেখানে দাঁড়িয়েছিলেন, হাত বাঁধা, মুখে হালকা হাসি, যেন আগে থেকেই জানা ছিল কি হতে চলেছে।
ট্রেনার আত্মবিশ্বাস নিয়ে ভিতরে গেলেন। বজ্রসেন আগের চেয়েও অস্থির ছিল। নতুন লোকটাকে দেখেই সে জোরে পা ঠুকল। ট্রেনার দড়ি তুলে ধীরে ধীরে এগোলেন। প্রথম দুটো কদম ঠিক ছিল, তৃতীয় কদমেই বজ্রসেন ভয়ঙ্কর হয়ে উঠল। এত জোরে লাথি মারল যে ট্রেনার সামলাতে পারলেন না। পিছনে পড়ে গেলেন। তার সহকারীরা দৌড়ে ভিতরে ঢুকে তাকে টেনে বাইরে নিয়ে এলো। ভিড়ে শুনশান ছড়িয়ে পড়ল। কয়েক সেকেন্ড পর হাসির রোল উঠল। আরে এটাও গেল, এটা ঘোড়া নয়, ঝড়। বিক্রম রাও মাথা নাড়লেন। আর কেউ আছে? কেউ সামনে এগোল না। তখন ভিড়ের পেছন থেকে অর্জুন ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, বিনা শব্দে। লোকেরা তাকে দেখে আবার হাসি শুরু করল। আরে এ তো মজুরের ছিলে, এবারে মরতে এসেছে নাকি? অর্জুন কারোর দিকে তাকালো না, তার চোখ শুধু আস্তাবলের ভেতরে। বিক্রম রাও তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন। তুমি করবে? অর্জুন সোজা জবাব দিল, চেষ্টা করব। জানো ইনাম কি? হ্যাঁ, আর বিপদও জানি। অর্জুন হালকা হাসল। সেটা দেখে ভিড় শান্ত হয়ে গেল। এবার মজা কমে জিজ্ঞাসা বেড়ে গিয়েছিল। বিক্রম রাও রাস্তা ছেড়ে দিলেন। যাও, কিন্তু মনে রেখো, এখানে কেউ দায়িত্ব নেবে না। অর্জুন মাথা নেড়ে ভেতরে চলে গেল। আস্তাবলের ভেতর সেই একই গন্ধ, সেই শুনশান। বজ্রসেন তাকে দেখেই প্রতিক্রিয়া দিল। এবার আরও জোরে হৃষাধ্বনি করল, শিকল টানল, চোখ লাল হয়ে উঠল। অর্জুন থেমে গেল। এবার সে আরও কাছে গেল না, শুধু দূরে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ কেটে গেল। ঘোড়া লাগাতার তাকে ঘুরে ঘুরে দেখছিল। অর্জুন ধীরে ধীরে মাটিতে বসতে শুরু করল। ভিড় বাইরে থেকে দেখছিল। সবাইকে অদ্ভুত লাগছিল। এ কি করছে? ভয় পেয়েছে নাকি? কিন্তু অর্জুন ভয় পায়নি। সে বসে গেল মাটিতে, বজ্রসেন থেকে কিছু দূরে। তারপর ধীরে ধীরে বলল, আজ শুধু বসব। বজ্রসেন একটু শান্ত হল, কিন্তু নজর সরাল না। অর্জুন জেব থেকে একটা ছোট্ট গুঁড়ের টুকরো বের করে মাটিতে রেখে দিল। নিজে পিছনে সরে গেল। ঘোড়া কিছুক্ষণ দেখতে লাগল, তারপর ধীরে ধীরে এগোল। 1 কদম, 2 কদম, হঠাৎ থেমে গেল। তারপর পিছনে সরে গেল। অর্জুন কিছু করল না, শুধু বসে রইল। প্রায় 10 মিনিট এমনি কেটে গেল। ভিড় বোর হতে লাগল। কিছু হবে না এতে, চলো ঘরে যাই। লোকজন যেতে লাগল, কিন্তু অর্জুন সেখানেই বসে রইল। সূর্য উপরে উঠতে লাগল। তার কপালে ঘাম ছিল, কিন্তু নজর এখনও শান্ত। প্রায় আধ ঘন্টা পর কিছু বদলাল। বজ্রসেন ধীরে ধীরে সামনে এলো। এবার না থেমে সে মাটিতে রাখা গুড় শুখে খেয়ে নিল। অর্জুন হালকা শ্বাস ছাড়ল। কোনো তাড়াহুড়ো করল না, শুধু ধীরে বলল, ঠিক আছে। শুরু হয়ে গেল। বাইরে দাঁড়ানো বিক্রমরাও এইসব দেখছিলেন। তার চোখে প্রথমবার হালকা গুরুত্ব ফুটে উঠল। তার বোঝা যাচ্ছিল, এই ছেলে বাকি লোকের মতো নয়। হয়তো এই গল্প এবার সত্যিই বদলাতে চলেছে। সেদিনের পর সবকিছু ধীরে ধীরে বদলাতে লাগল, কিন্তু বাইরে থেকে দেখলে খুব বেশি পরিবর্তন দেখা যাচ্ছিল না। পরের সকালে যখন অর্জুন আবার আস্তাবলে পৌঁছল, তখন সেখানে ভিড় ছিল না। এখন তামাশা শেষ হয়ে গিয়েছিল। লোকের মনে হয়ে গিয়েছিল যে এই ছেলেও 2-4 দিনে হার মেনে নেবে। কিন্তু অর্জুনের জন্য এটা কোনো তামাশা ছিল না, এটা ছিল দরকার। ঘরে আটা শেষ হতে চলেছিল। মায়ের কোমরের ব্যথায় শরীর ঝুঁকে গিয়েছিল। আর মিনির পড়াশুনো তো আগেই থেমে যাওয়ার পথে ছিল। 1 কোটি তার কাছে শুধু টাকা ছিল না, সেটা ছিল একটা রাস্তা। আস্তাবলের ভেতরে আজ বজ্রসেন আগের মতো উগ্র ছিল না, কিন্তু শান্তও ছিল না। অর্জুন ধীরে ধীরে ভেতরে গেল। আজও সে দূরত্ব রাখল। আজও শুধু বসবে, সে হালকা করে বলল। সে আবার মাটিতে বসে গেল। কিছুক্ষণ পর জেব থেকে এবার গাজর বের করল। সেটা কেটে ছোট ছোট টুকরো করে মাটিতে রেখে দিল। বজ্রসেন দেখছিল। এবার সে বেশি দেরি করল না, ধীরে ধীরে এলো এবং খেয়ে নিল। অর্জুন মুচকি হাসল। ভালো খিদে পেয়েছে তোমার। দিন এমনি কাটতে লাগল। প্রথম দিন শুধু বসা, দ্বিতীয় দিন একটু কাছে যাওয়া, তৃতীয় দিন ধীরে কথা বলা, চতুর্থ দিন হাত সামনে বাড়ানো এবং ফিরিয়ে নেওয়া। অর্জুন কখনো তাড়াহুড়ো করত না। প্রতিবার সেই কথা 2 বার বলত, আমি শত্রু নাই। পঞ্চম দিন কিছু বড় ঘটনা ঘটল। অর্জুন ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং প্রথমবার হাত সামনে বাড়াল। বজ্রসেন তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিল। ঘাড় উঠল, কান খাড়া হল, পা মাটিতে জোরে ঠুকল। কিন্তু এবার সে লাথি মারল না, শুধু সতর্ক করল। অর্জুন সেখানেই থেমে গেল। হাত ফিরিয়ে নিল না, সামনে বাড়ালও না। কিছু সেকেন্ড যা খুব লম্বা লাগছিল। তারপর সে ধীরে হাত নিচে নামিয়ে নিল। ঠিক আছে, আজ না। সে নিজের থেকে বেশি বজ্রসেনকে সম্মান করল, আর হয়তো এই কথাই কাজ করছিল। ষষ্ঠ দিন অর্জুন আবার চেষ্টা করল। এবার একটু আরও কাছে গেল, হাত সামনে বাড়াল। বজ্রসেন দেখল, কিন্তু এবার পিছনে সরল না।
অর্জুনের আঙুল প্রথমবার তার ঘাড় ছুঁতে পারল, শুধু 1 সেকেন্ডের জন্য। তারপর অর্জুন নিজেই হাত সরিয়ে নিল। শুধু এতটুকু যথেষ্ট। সেদিন যখন অর্জুন ঘরে ফিরল তখন তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে চমক। মা জিজ্ঞেস করলেন, কিছু হয়েছে? অর্জুন ছোট জবাব দিল, আজ সে আমাকে কামড়ায়নি। মা বুঝলেন না, কিন্তু হেসে দিলেন। পরের কয়েকদিনে পরিবর্তন স্পষ্ট দেখা যেতে লাগল। বজ্রসেন এখন অর্জুনকে দেখলেই উগ্র হতো না। কখনো কখনো তো সে নিজে সামনে এসে দাঁড়িয়ে যেত। অর্জুন এখন তার ঘাড় আদর করতে পারত, ধীরে ধীরে, খুব ধীরে। একদিন অর্জুন তার কাছে দাঁড়িয়েছিল, হাত তার পিঠে। সে গভীর শ্বাস নিল এবং ধীরে বলল, একদিন আমি তোমার উপর বসব। বজ্রসেন হালকা করে মাথা নাড়ল, যেন সে শুনেছে। কিন্তু সেই সন্ধ্যায় একটা ঘটনা ঘটল। আস্তা বলে একটা নতুন চাকর এলো। সে অর্জুনকে দেখে হেসে বলল, বাহ, বড় ট্রেনার বনে গেছ নাকি? সে মজা করে বজ্রসেনের কাছে যাওয়ার চেষ্টা করল। অর্জুন তৎক্ষণাৎ আটকাল, যেও না, এখনও না। কিন্তু সে মানল না। যেই সে কাছে গেল, বজ্রসেন ভয়ঙ্কর হয়ে উঠল, জোরে লাথি মারল। চাকর দূরে গিয়ে পড়ল, হাতে চোট লাগল। আস্তা বলে আবার হইচই পড়ে গেল। লোক চিৎকার করতে লাগল, দেখো, এটা কখনো বদলাবে না। অর্জুন চুপ করে দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে বজ্রসেনের কাছে গেল, এবার বিনা ভয়ে, কিন্তু খুব বুদ্ধি করে। সে ধীরে বলল, রাগ করো না, সবাই একরকম হয় না। বজ্রসেন ধীরে ধীরে শান্ত হল। বিক্রম রাও সেখানে এসে গিয়েছিলেন, সব দেখলেন। তারপর অর্জুনকে জিজ্ঞেস করলেন, কত সময় লাগবে? অর্জুন বিনা ভেবে জবাব দিল, যখন এটা নিজে চাইবে। বিক্রম কয়েক সেকেন্ড তাকে দেখলেন, তারপর বললেন, তুমি অদ্ভুত, কিন্তু হয়তো সঠিক রাস্তায় আছো। অর্জুন কিছু বলল না, সে শুধু বজ্রসেনের ঘাড় আদর করল। এখন দুজনের মধ্যে ভয় কম হচ্ছিল, কিন্তু আসল চ্যালেঞ্জ এখনও বাকি ছিল। কারণ বিশ্বাস গড়া সহজ, আর তাকে ভাঙতে না দেওয়া তার থেকেও কঠিন। এখন পর্যন্ত পুরো আস্তাবল বদলে গিয়েছিল। যেখানে আগে ভয় ছিল, এখন সেখানে জিজ্ঞাসা ছিল। লোক দূরে দাঁড়িয়ে দেখত, কেউ বিশ্বাস করত না, কিন্তু সবাই দেখতে পাচ্ছিল যে বজ্রসেন আর আগের মতো নয়। আর এর কারণ শুধু একটা, অর্জুন। প্রতি সকালে সেই রুটিন। অর্জুন আসত সবার আগে, বজ্রসেনের কাছে যেত, তার সাথে কথা বলতো যেন সে কোনো মানুষ। আজ কেমন আছো? রাগ কমেছে নাকি? আবার সেই চল, আজ একটু কাজ কর। ধীরে ধীরে এখন সে তাকে দড়ি ধরে একটু ঘুরিয়েও নিত। যেখানে আগে বজ্রসেন 1 কদমও চলত না, এখন সে অর্জুনের সাথে 2-4 চক্কর ঘুরে নিত। কিন্তু আজকের দিন আলাদা ছিল। অর্জুন সকালে উঠেই ঠিক করে নিয়েছিল, আজ সে চেষ্টা করবে তার উপর বসার। সে নিজেকে বলল, যদি আজ না হয় তো কখনো না। আস্তা বলে পৌঁছে তার হৃদয় একটু জোরে ধরফর করছিল। বজ্রসেন শান্ত দাঁড়িয়েছিল। অর্জুন তার কাছে গেল, ঘাড় আদর করল। আজ একটু বড় কাজ, তৈরি আছো? ঘোড়া চুপ, কিন্তু এবার তার চোখে রাগ ছিল না। অর্জুন প্রথমে তাকে ভালো করে ঘুরিয়ে নিল, তারপর ধীরে ধীরে তার পিঠে হাত রাখল এবং একটু চাপ দিল। বজ্রসেন হালকা নড়ল। অর্জুন পিছনে সরে গেল। ঠিক আছে, বুঝে গেছি। ধীরে সে আবার চেষ্টা করল। এবার সে নিজের 1 পা উপরে তুলল, যেন চড়তে যাচ্ছে। হঠাৎ বজ্রসেন জোরে শরীর ঝাঁকুরি দিল। অর্জুন পড়তে পড়তে বেঁচে গেল। বাইরে দাঁড়ানো লোক হাসতে লাগল। ব্যাস, শেষ, এটাই হবে। কিন্তু অর্জুন হার মানল না। সে গভীর শ্বাস নিল, তারপর ঘোড়ার কাছে গেল এবং এবার শুধু দাঁড়িয়ে রইল, কিছু করল না। 1 মিনিট, 2 মিনিট, তারপর ধীরে বলল, ভয় পেও না, আমি পড়লে উঠে যাব, তুমি ভয় পেও না। এই কথা অদ্ভুত ছিল। সে নিজে পড়ে যাওয়ার থেকে ভয় পাচ্ছিল না, সে ঘোড়ার ভয়কে বুঝছিল। কিছুক্ষণ পর অর্জুন তৃতীয়বার চেষ্টা করল। এবার খুব ধীরে, প্রথমে হাত, তারপর ওজন, তারপর 1 পা, আর সে অর্ধেক চড়ে গেল। বজ্রসেন নড়ল, কিন্তু এবার সে লাফালো না। অর্জুন তৎক্ষণাৎ পুরো ওজন দিল না, শুধু অর্ধেকই রাখল। শুধু এতটুকু, সে ফিসফিস করে বলল। তারপর নিজেই নিচে নেমে গেল। আজ সে জিততে চায়নি, আজ সে বিশ্বাস ভাঙতে চায়নি। পরের 3 দিন এই চলতে লাগল, একটু চড়া, তারপর নামা, প্রতিদিন একটু আরও। চতুর্থ দিন অর্জুন পুরোপুরি তার পিঠে বসে গেল, শুধু কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু সে বসে গেল। বাইরে দাঁড়ানো লোকের হাসি বন্ধ হয়ে গেল। এখন সেখানে শুনশান ছিল। 5ম দিন অর্জুন বসল এবং এবার সে হালকা ইশারা করল। বজ্রসেন 1 কদম বাড়ালো, শুধু 1 কদম, কিন্তু সেই 1 কদম খুব বড় ছিল। অর্জুনের মুখে হাসি এসে গেল, হয়ে যাবে। কিন্তু কপাল সবসময় সহজ হয় না। সেই সন্ধ্যায় বিক্রম রাও ঘোষণা করলেন, 3 দিন পর ফাইনাল ট্রায়াল হবে। যদি অর্জুন বজ্রসেনের ওপর বসে পুরো মাঠের 1 চক্কর ঘুরিয়ে নেয়, তাহলেই ইনাম তার। আস্তা বলে হইচই পড়ে গেল। 3 দিন, শুধু 3 দিন। অর্জুনের জন্য এটা খুব কম সময় ছিল। রাতে সে ঘরে গেল, কিন্তু ঘুম এলো না। মা জিজ্ঞেস করলেন, ভয় লাগছে? অর্জুন সত্যি বলল, হ্যাঁ একটু।
মা তার কাছে বসে গেলেন। ভয় হওয়া ভুল নয়, থেমে যাওয়া ভুল। অর্জুন চুপ রইল, তারপর ধীরে বলল, যদি পড়ে যাই তো? মা জবাব দিলেন, তাহলে উঠে যাবি, তুই ছোটবেলা থেকে এটাই করে আসছিস। পরের সকালে অর্জুন আবার আস্তাবলে পৌঁছল। আজ তার কাছে সময় কম ছিল এবং দায়িত্ব বেশি। সে বজ্রসেনের চোখে তাকালো এবং বলল, এবার খেলা আসল, সাহস দেবে না? বজ্রসেন হালকা করে মাথা নাড়ল, কিন্তু ভেতরে কোথাও ঝড় এখনও বাকি ছিল, আর সেই ঝড় ট্রায়ালের দিন সামনে আসতে চলেছিল। ট্রায়ালের দিন এসে গেল। সকাল থেকেই কালীগঞ্জে আলাদা একটা মেজাজ ছিল, যেন কোনো বড় মেলা হচ্ছে। লোক দূর দূর থেকে আসতে লাগল, বাচ্চা, বুড়ো, যুবক, সবাই দেখতে চাইছিল সত্যি কি সেই ছেলে ওই বেয়াবু ঘোড়ার ওপর বসতে পারবে। আস্তাবলের কাছে বড় একটা মাঠ ছিল, আজ সেখানেই সব জমা হয়েছিল। বিক্রম রাও একটা চেয়ারে বসেছিলেন, কাছে তার লোক আর কিছু শহর থেকে আসা লোকও। সবার নজর একই দিকে, বজ্রসেন আর অর্জুন। অর্জুন মাঠের এক কোণে দাঁড়িয়েছিল, হাত একটু ঠান্ডা, শ্বাস একটু জোরে, কিন্তু মুখে সেই সরলতা। সে দূর থেকে নিজের মা আর মিনিকে দেখল, দুজনেই ভিড়ে দাঁড়িয়েছিল। মায়ের চোখে চিন্তা ছিল আর বিশ্বাসও ছিল। অর্জুন হালকা করে মাথা ঝুঁকিয়ে দিল, যেন বলছে, আমি চেষ্টা করব। ওদিকে বজ্রসেন আজ অস্থির ছিল। এত ভিড়, এত শোরগোল, এইসব তার জন্য নতুন ছিল। সে মাটিতে বারবার পা মারছিল, ঘাড় নাড়ছিল, চোখ আবার লাল হতে শুরু করেছিল। অর্জুন ধীরে ধীরে তার কাছে গেল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো দেখানো নেই, শুধু সেই পুরনো আন্দাজ। সে কাছে গিয়ে ধীরে বলল, শান্ত, আমি আছি না? বজ্রসেন তাকে দেখল কিছু পল, তারপর একটু শান্ত হল। অর্জুন তার ঘাড় আদর করল, গভীর শ্বাস নিল, তারপর পিছনে সরে বিক্রমের দিকে তাকাল। বিক্রম হাত তুলে ইশারা করলেন, শুরু করো। পুরো মাঠ শান্ত হয়ে গেল। অর্জুন একবার আবার বজ্রসেনের দিকে তাকাল, চলো। সে ধীরে ধীরে চড়ল, এবার বিনা তাড়াহুড়োয়। প্রথমে হাত, তারপর পা, তারপর পুরো শরীর। সে বসে গেল। ভিড়ে হইচই হল, কিন্তু তৎক্ষণাৎ আবার শুনশান। অর্জুন লাগাম হালকা করে ধরল, শুধু এক চক্কর, শুরু। ঠিক ছিল। বজ্রসেন ধীরে ধীরে চলতে লাগল, এক কদম, দু কদম, তারপর একটু রফতার। অর্জুনের সামঞ্জস্য ঠিক ছিল। ভিড়ে কিছু লোক ফিসফিস করতে লাগল, হয়ে যাবে হয়তো। কিন্তু তখন মাঠের অন্য কোণ থেকে একটা তীব্র আওয়াজ এলো। কোনো বাচ্চা পটকা জ্বালিয়ে দিয়েছিল, ধরা আম। বজ্রসেন খারাপভাবে চমকে গেল। সে জোরে লাফ মারল। অর্জুনের সামঞ্জস্য বিগড়ে গেল। দ্বিতীয় লাফ, আর সে মাটিতে পড়ে গেল। ভিড় থেকে একসাথে আওয়াজ এলো, ওহ! কিছু লোক দৌড়ালো, কিছু পিছনে সরে গেল। বিক্রম উঠে দাঁড়ালেন। সবার মনে হলো শেষ। বজ্রসেন এখন বেয়াবু হয়ে গিয়েছিল। সে মাঠে এদিক ওদিক দৌড়াতে লাগল, চোখ লাল, শ্বাস জোরে। কেউ তার কাছে যাওয়ার সাহস করছিল না। অর্জুন মাটিতে পড়েছিল, হাঁটু থেকে রক্ত বেরোচ্ছিল, হাত ছিলে গিয়েছিল। কয়েক সেকেন্ড সে সেখানেই পড়ে রইল। ব্যথা ছিল, ভয়ও ছিল। কিন্তু তারপর সে ভিড়ে নিজের মাকে দেখল। মা কাঁদছিলেন না, শুধু তাকে দেখছিলেন, যেন বলছেন, উঠ। অর্জুন দাঁত চেপে উঠে গেল, ধীরে না, সোজা দাঁড়িয়ে গেল। সবাই অবাক, আবার যাবে, পাগল নাকি? কিন্তু অর্জুন কিছু শুনল না। তার নজর শুধু বজ্রসেনের ওপর ছিল। ঘোড়া এখনও দৌড়াচ্ছিল, কিন্তু এখন তার চালে ভয় বেশি ছিল, রাগ কম। অর্জুন ধীরে ধীরে তার দিকে এগোল। কোনো দৌড় নেই, কোনো জোর নেই, শুধু কদম এক এক করে। কাছে পৌঁছে সে জোরে না, খুব ধীরে বলল, আমি পড়েছি, কিন্তু পালাইনি। বজ্রসেন ধীরে ধীরে থামল, তার শ্বাস ভারী ছিল। অর্জুন আরও কাছে গেল, হাত সামনে বাড়াল। এবার বিপদ বেশি ছিল, কিন্তু বিশ্বাসও। কিছু সেকেন্ড, তারপর বজ্রসেন মাথা একটু নিচু করল। অর্জুন তার ঘাড় ধরে নিল। ভিড় পুরোপুরি শান্ত। অর্জুন তার কানের কাছে ফিসফিস করে বলল, এবার ভয় শেষ, এবার দৌড়। এবং তারপর সে আবার তার উপর চড়ে গেল, এবার বিনা দ্বিধায়। বজ্রসেন এক পলের জন্য মাথা তুলল এবং তারপর দৌড় শুরু করল, সোজা, জোরে, বিনা থেমে। পুরো মাঠ চক্কর দিতে ধুলো উঠতে লাগল। লোক উঠে দাঁড়ালো এবং এবার কেউ পড়ল না, কেউ থামল না। শুধু একটা ছেলে আর একটা ঘোড়া দৌড়াচ্ছিল। ফিনিশ লাইন পার হল এবং মাঠ গুঞ্জন করে উঠল। কিন্তু আসল সিদ্ধান্ত এখনও বাকি ছিল। মাঠ তালিতে গুঞ্জন করছিল। লোক উঠে দাঁড়িয়ে গিয়েছিল, কিছু চিৎকার করছিল, কিছু শুধু অবাক দাঁড়িয়েছিল। এখনও কয়েক মিনিট আগে যারা হাসছিল তারাই এখন অর্জুনের নাম নিচ্ছিল, অর্জুন, অর্জুন। বজ্রসেন ধীরে ধীরে থামল। তার শ্বাস জোরে ছিল, কিন্তু চোখে এখন সেই পুরনো রাগ ছিল না। সে শান্ত ছিল, যেন তারও বোঝা গিয়েছিল যে কিছু বদলে গেছে। অর্জুন তার পিঠে বসে রইল কয়েক সেকেন্ড, তারপর ধীরে নিচে বামল। তার হাঁটু থেকে রক্ত এখনও বইছিল, হাত ছিলে গিয়েছিল, কিন্তু মুখে ব্যথা ছিল না, সন্তোষ ছিল। সে বজ্রসেনের ঘাড়ে লেগে গেল, ধীরে বলল,
আমরা জিতে গেছি। বজ্রসেন হালকা করে মাথা তার কাঁধে ঘষল। ভিড় এটা দেখছিল। এখন তাদের বোঝা যাচ্ছিল এটা শুধু শক্তির জয় ছিল না, এটা বিশ্বাসের জয় ছিল। বিক্রম রাও ধীরে ধীরে সামনে এগোলেন। তার মুখে এবার অহংকার ছিল না। সে অর্জুনের সামনে এসে থামলেন। কয়েক পল পর্যন্ত কিছু বললেন না, তারপর হাত সামনে বাড়ালেন। শর্ত পূরণ, 1 কোটি। পুরো মাঠ চুপ, সবাই অপেক্ষায় ছিল এবার এই ছেলে কি বলবে। অর্জুন হাত বাড়াল না, শুধু সোজা জিজ্ঞেস করল, একটা কথা জিজ্ঞেস করব? বিক্রম একটু চমকে গেলেন। জিজ্ঞেস করো। বজ্রসেন আগে এমন ছিল না, তাই না? বিক্রম চুপ হয়ে গেলেন। ভিড়ের কাছে প্রশ্ন বোঝা যায়নি, কিন্তু বিক্রম বুঝে গেলেন। সে গভীর শ্বাস নিলেন। না, আগে এমন ছিল না। তারপর এমন কেন হলো? কিছু সেকেন্ড শুনশান। তারপর বিক্রম বললেন, আমরা তাকে ভেঙেছি, তাড়াতাড়ি শেখানোর চক্করে, ভয় দিয়ে। অর্জুন ধীরে মাথা নাড়ল। ভয় দিয়ে কেউ শেখে না, শুধু আরও খারাপ হয়। এই কথা সোজা ছিল, কিন্তু ভারী। বিক্রমের কাছে জবাব ছিল না। প্রথমবার সে নিজেকে ছোট মনে করছিলেন। সে জেব থেকে চেক বের করলেন, অর্জুনের দিকে বাড়িয়ে দিলেন। এটা তোমার জয়। অর্জুন চেক দেখল, তারপর নিজের মায়ের দিকে। মায়ের চোখ ভিজে ছিল, মিনি হাসছিল। অর্জুন চেক নিল, কিন্তু পরেরই পল সে অর্ধেক অংশ ফিরিয়ে বিক্রমের দিকে বাড়িয়ে দিল। 50 লাখ যথেষ্ট। বিক্রম অবাক, কেন? অর্জুন সোজা জবাব দিল, বাকি দিয়ে এই আস্তাবলকে বদলে দাও। কিভাবে? ভয় সরিয়ে বোঝাপড়া ঢুকিয়ে। মাঠ আবার শান্ত হল। লোক বুঝতে পারছিল না কেউ এত বড় সুযোগ কিভাবে ছেড়ে দিতে পারে। বিক্রম কয়েকক্ষণ অর্জুনকে দেখলেন, তারপর ধীরে বললেন, তুমি শুধু ঘোড়া নয়, মানুষও বোঝো। সে চেক ফিরিয়ে নিলেন না, বরং বললেন, পুরো টাকা তোমার, আর আস্তাবল এখন তোমার পদ্ধতিতে জ্বলবে। ভিড়ে ফিসফিসানি শুরু হয়ে গেল। অর্জুন মাথা নেড়ে বলল, আমাকে মালিক হতে হবে না, শুধু কাজ করতে। বিক্রম হালকা করে মুচকি হাসলেন, আজ থেকে তুমি এখানকার হেড ট্রেনার। অর্জুন কিছু পল চুপ রইল, তারপর বলল, ঠিক আছে, কিন্তু একটা শর্ত। কি? এখানে কোনো ঘোড়া ভয় দিয়ে শেখাবে না। বিক্রম তৎক্ষণাৎ বললেন, মঞ্জুর। সেই দিনের পর কালীগঞ্জের ওই আস্তাবল বদলে গেল। যেখানে আগে চিৎকার আর ভয় ছিল, এখন সেখানে শান্তি আর ধৈর্য ছিল। অর্জুন প্রতি নতুন ঘোড়ার কাছে একইভাবে যেত, ধীরে, বিনা ভয় দেখিয়ে। লোক দূর দূর থেকে শিখতে আসতে লাগল। সেই ছেলে যে বেয়াবু ঘোড়াকে বন্ধু বানিয়ে নিত। বজ্রসেন এখনও সেখানে ছিল, কিন্তু এখন সে বিপজ্জনক নয়, বিশেষ ছিল। প্রতি সকালে বজ্রসেন অর্জুনকে দেখলেই কাছে চলে আসত, যেন অপেক্ষা করত। একদিন মিনি জিজ্ঞেস করল, ভাইয়া, তুমি তাকে কিভাবে বদলালে? অর্জুন হেসে বলল, আমি তাকে বদলাইনি, শুধু তাকে বুঝিয়েছি। সন্ধ্যের যখন সূর্য ডুবছিল, অর্জুন আস্তাবলের বাইরে দাঁড়িয়েছিল। হাওয়া হালকা ছিল। বজ্রসেন তার কাছে দাঁড়িয়ে। দুজনে চুপ, কিন্তু সেই চুপ্পিতে একটা কথা স্পষ্ট ছিল, হিম্মত শুধু জিততে নয়, কাউকে বোঝার জন্যেও হয়। আর যখন দুটো মিলে যায়, তখন সবচেয়ে বেয়াবু জিনিসও নিজের রাস্তা নিজে খুঁজে নেয়।